সোসাইটিতে সবাইকে অ্যাবাইড করতে হবে এবং করার জন্য একমাত্র সেট অফ লজ লাগবে এবং সে লকে মানে যেটাকে রুল অফ ল ইমপ্লিমেন্ট করতে হবে। গুড আর ব্যাড এর আর কোনো ডেফিনিশন নাই, যে ল মানে সে গুড, যে ল মানে না সে ব্যাড। মোরাল সেন্স মানে মানুষের কোনো নৈতিক সেন্স বলে একটা সেন্স আছে, লাইক চক্ষু, কর্ণ, ইন্দ্রিয়, নাসিকা ইত্যাদির মতো, এটা উনি মনে করতেন না। যে ম্যাটেরিয়াল গেইন হচ্ছে মানুষের সবচেয়ে গভর্নিং ফোর্স। উনি রিওয়ার্ড আর পানিশমেন্টকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। রিওয়ার্ড দিয়ে করাতে হবে আর পানিশমেন্ট দিয়ে বিরত রাখতে হবে। কমন পিপলের কোনটাতে পেইন হবে, কোনটা প্লেজার হবে, এটা চাইনে ল তৈরি করতে হবে। ল মাস্ট বি ফিক্সড। গতদিন চাইনিজ ফিলোসফিতে আলাপের সময় বলেছি যে যেটাকে আমরা জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি আর সার্চ বলি, যেটা গ্রিসের ক্ষেত্রে আমরা যেগুলো পড়েছি, ভারতে যেভাবে পড়েছি, চায়নাতে আসলে সেভাবে কোনো জ্ঞান তত্ত্ব সেভাবে গড়ে ওঠেনি। এবং সেখানে আমরা যে কনফুসিয়াস পড়লাম, লাওৎসে পড়লাম, এগুলো যেগুলো পড়লাম সেগুলো দেখা গেল যে মোর প্র্যাকটিক্যাল একটা রাষ্ট্র পরিচালনা, গঠন, ব্যুরোক্রেসি এবং জগতের নৈতিকতার কিছু অংশ, ডিরেকশন, ইত্যাদি নিয়েই তাদের আলোচনা শেষ। এবং তারা খুবই রাষ্ট্র গঠনের উপর, ব্যুরোক্রেসি গঠনের উপর ইত্যাদি অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এবং সেখানে খুব কম এসছে যে যেমন কনফিউসিয়াস এই ওয়ার্ল্ডলি হতে বলেছেন, এই ওয়ার্ল্ডের সমস্যা নিয়ে আলাপ করতে বলেছেন, আদার ওয়ার্ল্ড ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়ে আলোকপাত করেছেন, কিন্তু খুব মানে কিছুটা গৌতম বুদ্ধের মতো যে এপিস্টেমোলজির কোয়েশ্চেন গুলো মানে অনেকগুলো মেটাফিজিক্যাল প্রশ্ন এড়িয়ে গিয়েছে, মানে উত্তর দেন। এরই ধারাবাহিকতা কিন্তু চায়নাতে ছিল। এবং চায়নার পরবর্তী যাকে আমরা আজকে আলাপ করবো তার নাম হলো হানফি। উনি মেন চাইনিজ ল্যান্ডে না, সাউথ মানে কোরিয়ার ল্যান্ডে উনি মানে ছিলেন। কিন্তু চায়না যে সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল তার পিছনে আসলে হানফির ফিলোসফি হচ্ছে আদি ফিলোসফি, যে চায়নাকে একটি সমন্বিত রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে তার চিন্তা সবচেয়ে বড় অবদান রেখেছিল। এবং তিনি হচ্ছেন 280 খ্রিস্টপূর্বাব্দ থেকে 233 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত উনি ছিলেন। এবং এই যে আমরা আগেই বললাম যে মানে সেই সময়ের মানে পিওর মেটাফিজিক্যাল স্পেকুলেশনের থেকে প্র্যাকটিক্যাল ফিলোসফিতেই তার গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে চাইনিজদের একটা প্যাশন ছিল এক ধরনের ল, আইনের ভিত্তিতে, মানে এক ধরনের লিগালিস্ট অ্যাপ্রোচ ছিল, যেটা আগেও আলাপ করেছি যে যখনই স্টেট এবং ব্যুরোক্রেসি আলোচনা হচ্ছে একদম বলে দিচ্ছে যে তুমি বিভিন্ন রকম মানে জ্ঞানী গুণীর চাইতে তুমি যেটা লিগাল ফ্রেমওয়ার্ক করবে সেই লয়ের প্রতি স্টিক করো। এবং সেই লয়ের মানে স্টেটকে উপদেশ দিচ্ছে যে তাদের উপদেশের চাইতেও তুমি জাস্ট লিগাল ফ্রেমওয়ার্কে চলো, যেটাকে আমরা বলি লিগালিস্ট অ্যাপ্রোচ। তো যাই হোক, ওইখানে ওই সময়ে যে সময় হানফির সময়, যে ওই বিশেষ করে অ্যাবাউট 3rd সেঞ্চুরি বিসি পর্যন্ত বিভিন্ন স্টেট লড়াই করতো। আমরা গতদিন পড়েছি মৌজুর আলোচনায় যে এক স্টেট আর এক স্টেটের কন্টিনিউয়াস লড়াই আছে, এবং এটাকে অনেক সময় যে ওয়ারিং স্টেটস পিরিয়ড বলা হতো। এবং এই সময়ে আসলে খুব দরকার ছিল যে এটাকে ইউনিফাই করার ধরনের কোনো তত্ত্বের জন্য। এবং এটাতে অ্যাকচুয়ালি তিনি পড়ালেখা করেছিলেন কিন্তু একজন কনফুসিয়ান মাস্টার, মানে যিনি তার নাম হলো সুন চিং, যিনি তার গুরু। তিনিও কিন্তু কনফুসিয়াস স্কুল থেকে আসা এবং সরফে কনফুসিয়ান এক ধরনের প্রভাব তার মধ্যে ছিল। তো তার থেকে উনি যা শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু পরে সুন চিং তার গুরু যিনি, তিনি কোনো যে আইডিয়ালিস্টিক ভিউ, আমরা যেটা গতদিন বললাম যে ইউনিভার্সাল লাভের কিছু কনসেপ্ট চাইনিজদের মধ্যে কেউ কেউ দিয়েছিলেন লাইক মেঙ্কিয়াস, সেগুলো তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং এই ধারাবাহিকতায় উনি মোর প্র্যাকটিক্যাল কিছু উপদেশ দিয়েছেন, যেটা হানফি তার ভিউটাকে আরো অগ্রসর করেছেন। উনি মানে আইডিয়ালিস্টিক ভিউ যে এগেনস্টে ছিলেন, লিগালিস্ট ভিউয়ের পক্ষপাতিত্ব ছিলেন তার গুরু যে সুন চিং, সেটাই তিনি এগিয়ে নিয়ে এসেছেন। এমনকি একটা ট্রিও কোনো ধরনের যদি একটা ইয়াং ট্রি হয়, তাকে যদি সে মানে যত্ন না করা হয়, এক ধরনের পরিচর্যা না করা হয়, তাহলে সে গ্রো ঠিক মতো করে না। এবং হানফি বলতেছেন মানে দেয়ার ইজ নাথিং দ্যাট ইন্টারেস্ট ম্যান এক্সেপ্ট ম্যাটেরিয়াল প্রফিট। মানে আমরা কিন্তু এই ধরনের চিন্তা
আগে যেটা আমরা অনেক সময় সফিসদের মধ্যে খানিকটা দেখেছি, আমরা চারবাকদের মধ্যে দেখেছি, আমরা খুবই সংগঠিত উপায়ে অর্থশাস্ত্রে চাণক্যের মধ্যে দেখেছি। ম্যাকিয়াভেলি অনেক পরে এসছেন, কিন্তু এই ভদ্রলোক মানে হানফি কিন্তু তার অনেক আগে, প্রায় বলতে গেলে ১,৫০০ বছর আগে কিন্তু অলমোস্ট ম্যাকিয়াভেলিয়ান টোনে কথা বলছে। এবং পরবর্তীতে ইউটিলিটারিয়ানিজমেরও কিছু বিষয় কিন্তু একই, যে সেলফ ইন্টারেস্ট খুব বড় বিষয়। এবং তবে উনি এটাকে মোর ম্যাটেরিয়াল প্রফিট বলছেন, যে মানুষের সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে তার ম্যাটেরিয়াল প্রফিট। এটা হানফি বলতেছেন। কেউ যে কাউকে ভাড়া করে কাজ করে কেন না, তো রিওয়ার্ডের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সত্য কথা। হানফি বলতেছে যে হায়ার্ড হ্যান্ড ওয়ার্কস হার্ড অনলি বিকজ অফ এ প্রমিস রিওয়ার্ড। এবং এমনকি উনি মনে করেন যে বাবা মায়াও যে চিলড্রেন রেইজ করে, সেটা হচ্ছে তার পরবর্তী জীবনে তার নিরাপত্তার জন্য। নাহলে ওই সময়ে চীনে কিন্তু মেল চাইল্ডকে অনেক প্রেফার করা হতো, আমাদের অনেক সোসাইটিতে করতো। তাহলে কেন না হলে মেল চাইল্ডকে প্রেফার করে? বিকজ তারা বেশি নিরাপত্তা দিবে, এই ধরনের ধারণা উনি বলতেন। এবং উনি বলতেছেন যে তাহলে এর বিপরীতে কেউ যুক্তি দিতে পারে, কেন সাধু সন্ন্যাসী যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে বা শহীদ হয়েছে, বা যারা অন্যের জন্য জীবন, সমাজের জন্য জীবন, এরকম লোক কি নাই? উনি বলছেন যে আমি এটা অস্বীকার করছি না, যেরকম অ্যানসিয়েন্ট সেইজ কিছু কিছু আছে, অনেক মহৎ ব্যক্তি আছে, কিন্তু উনি বলছেন হি বিলিভড দ্যাট গুড মেন আর দ্য এক্সেপশন রাদার দ্যান দ্য রুল। ভালো মানুষরা রুল না, এটা হলো ব্যতিক্রম। এবং উনি আরো বলছেন দোজ হু আর গুড বাই নেচার আর অফ লিটল ভ্যালু টু অ্যান অর্ডারলি সোসাইটি অ্যান্ড এ প্রসপারাস স্টেট। যারা গুড নেচারের, তাদের মূল্য, হ্যাঁ, ভ্যালু একটা সোসাইটি বা স্টেট গঠনে কম, কারণ তারা আসলে বেশি রোল প্লে করতে চায় না। তারা গুড গুড থাকতে চায়, ভালো থাকতে চায়। তারা সোসাইটির ক্ষেত্রে বেশি, স্টেটের ক্ষেত্রে বেশি রোল প্লে করতে চায় না, একটু অ্যালুপ থাকে, অনেক সময় আলাদা থাকে। এবং যদি কোনো শাসক এই ফিউ গুডম্যানের উপর নির্ভর করে তার দেশ চালাতে চায়, অল্প গুডম্যানের উপরে, তাহলে তার অবস্থা হবে সেই তীরন্দাজের মতো, যে একটা বনে গিয়ে মনে করবে যে স্ট্রেট শাখা পাওয়া যাবে, বনে ন্যাচারালি স্ট্রেট শাখা পাওয়া যাবে, তার জন্য সে বসে থাকবে। তার যে অবস্থা হবে, এই গুডম্যানের উপরে নির্ভর করা শাসকের অবস্থা থাকবে, কারণ ওই স্ট্রেট ব্রাঞ্চ সে বেশি পাবে না। বরং এ ফিউ গুডম্যান ডু নট মেক অ্যান অর্ডারলি সোসাইটি হুইচ রিকোয়ার্স এভরিবডি টু অবজার্ভ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি। সেখানে ফিউ গুডম্যান দিয়ে হবে না। হেন্স দ্য অনলি থিং দ্যাট কাউন্টস ইজ এ সেট অফ লস। হি হু ওবেজ দ্য লজ ইজ গুড। Besides this, there is no need for any other standard of good or bad or right or wrong. শাখা যদি কেউ বাঁশ দিয়ে বা কিছু দিয়ে সোজা না করে, যে তীরন্দাজ হবে তাকে কিন্তু শাখা পরিচর্যা করে তার মতো করে গ্রো করতে হবে, স্ট্রেট ব্রাঞ্চ তৈরি করতে হবে, যাতে উনি তীরটা বানাতে পারে। তো ওরকম ভাবেই সোসাইটিতে ফিউ গুডম্যান না, সোসাইটিতে সবাইকে অ্যাভয়েড করতে হবে, এবং করার জন্য একমাত্র সেট অফ লজ লাগবে, এবং সে লকে যেটাকে রুল অফ ল ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই ল অ্যাবসলিউটলি যে সেই হবে গুড। গুড আর ব্যাড এর আর কোনো ডেফিনিশন নাই। যে ল সে গুড, যে ল না সে ব্যাড, আর কোনো ডেফিনিশন উনি মানতে চান না। তো উনি বলছেন যে দেখো, প্রকৃতি থেকেও তুমি উদাহরণ নিতে পারো। হ্যাঁ, যে চায়নার গোল্ডেন পাস ছিল, কারণ তখন অনেক সম্পদ ছিল, অত কম্পিটিশন ছিল না, কাজেই সেই কম্পিটিশনে তারা সেভাবে অনেক সময় সমস্যা হয়নি। কিন্তু যখন জনসংখ্যা বেড়ে গেছে, কম্পিটিশন, প্রতিযোগিতা বেড়ে গেছে, এবং সেইখানে মানুষ আস্তে আস্তে তখন বেশি আত্মকেন্দ্রিক হওয়া শুরু হয়েছে। সেই জন্য কনফুসিয়ানরা যেভাবে এক্সপ্লেন করবে টিচিংয়ে মোরাল লাইফের কথা, নৈতিক জীবনের কথা, হানফি সেইভাবে দেখে নাই, কারণ ম্যাটেরিয়াল কন্ডিশনটা আলাদা হয়ে গেছে বলে উনি মনে করতেন। এবং উনি বলতেছেন যে এই কাজী ওই যে আগের যুগের রাজা বা সন্ন্যাসী বা মহৎ ব্যক্তি, সেই উদাহরণ দিয়ে বলা যায় না। উনি এরকম নানান উদাহরণ দিয়ে উনি বলতেছেন যে এই যে ইকোনমিক ডিটারমিনিজম, অর্থাৎ তার থিওরিটাকে কিছুটা ইকোনমিক ডিটারমিনিজম মার্কসিজমে রয়েছে আলাদা অন্যভাবে, যে ইকোনমিক্স খুব সেন্ট্রালি রোল প্লে করে, ম্যাটেরিয়াল প্রফিট, ইকোনমিক্স খুব সেন্ট্রাল রোল প্লে করে, কিন্তু তারটা এবং ইউটিলিটারিজম, ইউটিলিটির কথাতে ইকোনমিক্স প্রফিট কিন্তু বা আত্মকেন্দ্রিক যে ইকোনমি, সেটার জন্য ইন্টারেস্ট খুব প্রবলভাবে থাকে।
কিন্তু ওনারটা আরো এক্সট্রিম, মানে অত্যন্ত অ্যাবসলিউট ডিটারমিনিজম, যে উনি থিওরি অফ ইকোনমিক ডিটারমিনিজমকে ওনার কাছে খুবই অ্যাবসলিউট ছিল। উনি বলতেছেন যে দেখো, একই ওয়াটার, মাউন্টেনে যেখানে ওয়াটার স্ক্যারসিটি তার ভ্যালু একরকম, আবার নদীর কাছে তার ভ্যালু একরকম, এবং সেই জন্য মানুষ যে কত উদার হবে সেটা তার সাপ্লাইয়ের অ্যামাউন্ট দিয়ে মানে এটা ডিটারমাইন্ড হয়। অনেক কিছু থাকলে সে খানিকটা উদার হতে হবে, তা না থাকলে সে আবার আরো আত্মকেন্দ্রিক হবে, ইত্যাদি ধরনের ধারণা উনি পোষণ করতেন। এবং উনি বলছেন যে তুমি ওই উদাহরণটা দিয়েছেন যে একটা যে অবাধ্য সন্তান, কিন্তু তার প্যারেন্টরা যখন তাকে অনেক আদর করেছে তখন মানে কিছুতেই তাকে বাগে আনতে পারেনি, শাস্তি দিয়ে এনেছে। এই জন্য মানুষের কোনো মোরাল সেন্স, মানে মানুষের কোনো নৈতিক সেন্স বলে একটা সেন্স আছে, লাইক চক্ষু, কর্ণ, ইন্দ্রিয়, নাসিকা ইত্যাদির মতো, এটা উনি মনে করতেন না। মোরাল সেন্স বলে কোনো কিছু আছে আমরা মানে মেডিকেল সায়েন্সও মনে করে না। উনি মনে করতেন যে মানুষের যে এবিলিটি টু গভর্ন দেমসেলভস, এটা নাই, এটা তার এটা অনলি ল তাকে গভর্ন করতে পারে। হ্যাঁ, মানুষ নিজে নিজে মানুষের মোরাল সেন্স দিয়ে এবিলিটি টু গভর্ন দেমসেলফ, এটা উনি বিশ্বাস করতেন না। দিস বিলিফ ওয়াজ অ্যাবসলিউট অ্যান্ড টোটাল, কমপ্লিট, এর মাঝে কোনো ফাঁক ছিল না। উনি একটু পেসিমিস্ট মনে হচ্ছে যে সে খুব অ্যাগ্রেসিভ চিন্তা করছে। তাকে একটা পজিশন পাওয়ার কথা ছিল, তো একটা মানে ইনফ্লুয়েন্স দ্য রুলার অফ হিজ স্টেট, তার একটা ইচ্ছা ছিল যে তাদেরকে কনফিউসিয়াসরা যেমন ছিল সেরকম ভাবে প্রভাবিত করবে, কিন্তু সেটা উনি পান নাই, যেটা স্টেট অফ হান বলে যেটাকে। এটা নিয়ে গল্প আছে, যদি এটা হয় তাহলে একটা কনস্ট্যান্ট, কিন্তু উনি কনস্ট্যান্ট একটা জোর দিয়েছেন, emphasis on the art of government, a persistent belief in the value of a prosperous state with strong rulers, armies. উনি সবসময় একটা শক্তিশালী স্টেট, শক্তিশালী আর্মি উপরে সবসময় খুবই গুরুত্ব দিয়েছেন। মানে ম্যাকিভেলিয়ান, মানে খুবই অ্যানালগাস, কিন্তু চিন্তাগুলো একই রকম প্রায়। এবং স্টেট প্রসপারাস এবং পারসিস্টেন্ট বিলিভ ইন দ্য ভ্যালু অফ প্রসপারাস স্টেট উইথ আর্মিজ, এবং এই গোলে হানফি তার ফিলোসফিটা তৈরি করেছেন। উনি দেখেছেন যে ম্যাটেরিয়াল গেইন হচ্ছে মানুষের সবচেয়ে গভর্নিং ফোর্স, মানুষকে সবচেয়ে আকর্ষণ করছে ম্যাটেরিয়াল গেইন, এবং মানুষের অন্য কোথাও আর কোথাও যত না ইন্টেলিজেন্স খুঁজে পেয়েছেন, পাননি যেহেতু উনি, সেই জন্য উনি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। ইনডিউস ম্যান টু ডু হোয়াট শুড বি ডান, রিওয়ার্ড দিয়ে করাতে হবে আর পানিশমেন্ট দিয়ে বিরত রাখতে হবে, হুইচ ইজ মানে ভেরি ক্লোজ টু যে যে মডার্ন টাইমস চিন্তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু যা হোক, এটা কিভাবে আধুনিক কালে করে আর তখন করতো সেটা ডিফারেন্ট, কিন্তু স্টেটের পাওয়ার দিয়ে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট খুব গুরুত্বপূর্ণ। পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড আর হোয়াট হানফি কলস দ্য রুলার্স টু হেলমস, দুইটা অস্ত্র উইথ হুইচ দ্য সভারেন ক্যান রুল সাকসেসফুলি। এবং এই কমন পিপলকে উনি ক্লিয়ারলি হোয়াট উড ব্রিং প্লেজার অ্যান্ড হোয়াট পেইন, এ সেট অফ স্পেসিফিক রুলস ইজ এসেনশিয়াল, দিজ রুলস আর লজ, যে কমন পিপলের কোনটাতে পেইন হবে কোনটা প্লেজার হবে এটা জেনে ল তৈরি করতে হবে। তার মানে ইউটিলিটারিজমের খুবই কাছাকাছি কিন্তু, হ্যাঁ, তার চিন্তাগুলো। উনি বলছেন যে যা দেখো, যেমন এই যে কার্পেন্টারের যে কম্পাস, যে কোন দিকে যেতে হবে, কিভাবে সুতা কাটতে, কিভাবে কাটতে হবে, ছক কাটতে হবে, এই যে বিষয়টাতে যেমন ও আর কারো পরামর্শ নেবে না, তার কম্পাস যদি বলে তুমি এই ডিরেকশনে কাটো তো ওই ডিরেকশনে সে কাটবে বা কাজ করবে। ঠিক সেই, বা সে কোন একটা কিছু বানাবে, যেমন যে কারিগর কিংবা নৌচালক কম্পাসের উপরে নির্ভর করে, ঠিক সেইভাবে উনি শাসকদেরকে বলতেছেন বা একটা স্টেট চালাতে গিয়ে বলছেন ল মাস্ট বি ফিক্সড, আইন ফিক্সড হতে হবে এবং রিজিড হতে হবে, এবং সেটা অবশ্যই বাস্তবায়িত হতে হবে এবং কনস্ট্যান্টলি ব্যতিক্রম দিয়ে বাস্তবায়িত করলে চলবে না। উনি বলতেছেন যে কনফিউসিয়াসের অ্যাডভাইস ছিল যে শিক্ষিত জ্ঞানী লোকদের উপদেশ নাও, মানে আমরা যদি ইকুইভ্যালেন্ট বলি সুশীল সমাজের বা বুদ্ধিমান বা জ্ঞানী সমাজ বা তাই না, বিদ্যুৎ সমাজ, তাদের উপদেশ নাও, এটা হলো আমরা সাধারণত বলি, কিন্তু ও বলতেছে যেটা কনফিউসিয়াসও তাই বলছে, জ্ঞানীর উপদেশের কথা অনেকেই বলবে, হানফি বলতেছে যে এই কাজ করতে যেও না,
উনি কনফুসিয়ান উপদেশ থেকে বিরত থাকতে বলছেন, যে উনি বলছেন টু ডু সো would undermine the authority of the law and cause confusion. ওইটা নিতে গেলে ল, আইন যা বলছে তার অথরিটি কমে যাবে এবং কনফিউশন তৈরি হবে। আইন যেটা সেটাই গুড, আইন নাই এটা ব্যাড। The ruler paying much attention to the advice of the wise will not only destroy the smooth functioning of a government, শাসক যদি এই ওয়াইজদের, জ্ঞানীদের উপদেশের উপর বেশি নির্ভর করে, তাহলে সেই গভর্নমেন্ট ঠিকমতো স্মুথ ফাংশন করতে পারবে না। His personal position may also be endangered because his subjects would strive for cunningness with which they could either deceive or even replace the ruler. বলবে যে আসলে করতে করতে ল বাইপাস করার একটা অভ্যাস হয়ে যাবে জনগণের, ধূর্ত হয়ে যাবে, এবং কিভাবে করতে হবে, কোন কথা দিয়ে, বুদ্ধিমানের মতো কথা বলে বুদ্ধিমানদের হেল্প নিয়ে ল বাইপাস করার হ্যাবিট শুরু হয়ে যাবে। সো উনি বলতেছেন যে there must be only one authority and one standard, and that standard rests with the ruler alone. যিনি শাসক তার কাছেই স্ট্যান্ডার্ড তৈরি হবে, ওই ল এবং উপদেশ ইত্যাদি এসে চলবে না। With legal courts as their books and law enforcement officer as their teachers, the people need nothing else to keep them well behaved. লিগাল কোড থাকবে, আর সেটা শেখানোর জন্য ল এনফোর্সমেন্ট অফিসাররা থাকবে, এটা দিয়েই জনগণ পরিচালিত হবে, আর কিছু তার প্রয়োজন। তাহলে এই যে পানিশমেন্ট বা রিওয়ার্ড থিওরি, এটা হলো লিগালিস্টদের, এটা অনেকটা মতিরও এরকম ভিউ ছিল, যেটা মানে হুইচর হানফির সময় মানে মতির গ্রুপও তাই বলতো। বাট দ্য রিয়েল ইন্সপিরেশন অফ হানফিজ বিলিভ ইন ল ইজ টু বি ফাউন্ড ইন দ্য কমন কনসার্ন ওভার কনফিউশন অফ নেমস। এরপরে ওনারা ইয়ের মতো করে কনফিউশন, মানে বিভিন্ন টার্মিনোলজি, আমি যেটাকে বলি অনেক সময় অপারেশনাল ডেফিনিশন, এইসব টার্মিনোলজি নানান ব্যাখ্যা গিয়েছেন, আমরা আসলে যাচ্ছি না। আমি আগেই বলেছি যে এখানে এপিস্টেমোলজি আর সার্চ যেটাকে বলা হয়, সেটা অত বেশি কিছু এখানে নেই। হানফির আগে একজন সেন্ট তাও বলে একজন ফিলোসফার ছিল, যিনি প্রিন্সিপলস অফ ফোর্স দ্যাট কামস ফ্রম ওয়ানস পজিশন সেটা নিয়ে ব্যাখ্যা করেছেন। হানফি ওই সান্তাওকে তার বইয়ে কোট করছেন এবং বলতেছেন যে ওই সেন্তাও যেটা বলেছে যে একটা পাথর, a rock acquires its smashing force only when it falls from an altitude. একটা পাথর যদি একটু দূর থেকে না পড়ে তাহলে একটা কিছু ভাঙে না, একদম কাছে রেখে ঠুক করে রাখলে কিন্তু অনেক কিছু ভাঙবে না। তো ডিপেন্ডিং অন where an object is located it may have greater or less power, মানে ওই একই স্টোন কিন্তু দূর থেকে ফেললে একরকম, কাছে থাকলে আরেক রকম। হ্যাঁ, মানে পাওয়ারটা নির্ভর করছে দূরত্বে। Hanfi elaborates on this theory, acknowledge that a dragon without clouds to float him would be as miserable as an earthworm. হ্যাঁ, মানে যদি একটা ড্রাগনকে ক্লাউড না থাকে, তাকে কি বলেন ভাসিয়ে না নিয়ে বেড়ায়, সবসময় সবার মধ্যে থাকে, তাহলে একটা কেঁচোর মতো হয়ে যাবে। He advises the ruler to make best use of his lofty position, for it is his sole source of power. যে তার পজিশন মেনটেন করতে হবে, মানে রুলারকে। হ্যাঁ, even the ancient sage king would have been totally disabled if his orders had not been obeyed. তাকে যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু লাভ হবে না। Hence, Hanfi urges the ruler to maintain his lofty anguished position by remaining aloof from his subjects. সাবজেক্ট থেকে দূরে থাকবা, হ্যাঁ, জনগণ থেকে, এবং aloof from his subjects, ইনক্লুডিং দ্য টপ র্যাঙ্কিং মিনিস্টারদের সঙ্গে বেশি ভাগাভাগি করবে না, দূরে থাকবে। হ্যাঁ, দ্য ওয়াইজ সভরেন rules by merely showing his awe-inspiring majesty, without which he would be a fish without water and could do nothing. হ্যাঁ, মানে তার পজিশনকে আইসোলেটেড রাখতে হবে, মানে যাতে সবাই ভয় করে, মানে দূরে থাকে, বেশি নরম হতে না করছে। তবে হানফি রিকগনাইজ যে পলিসি অফ অ্যাবিউজ, এই পসিবিলিটি হতে পারে যে পাওয়ার অ্যাবিউজ হবে, যদি আনডিজার্ভিং রুলার হয় সে এটা ক্ষমতাটা অপব্যবহার করবে। এটা উনি মানে ভয় অমূলক নয়, তিনি জানেন। কিন্তু উনি বলছেন, বাট হি আর্গিউড ফর দ্য নিড অফ এ পজিশন অফ পাওয়ার ইন অর্ডার ফর এনি অন টু রুল। উনি তো পার্টিকুলার ব্যক্তি নিয়ে বলছেন না, এটা বলছেন যে
রুল করার জন্য পাওয়ারের কি ক্রাইটেরিয়া হবে সেটা বলছি। A good chariots can travel far even when handled by a mediocre driver, and with a good driver, it can perform miracle. But if the chariot is rickety, even the best of drivers cannot make it perform well. বলতেছে দেখো যদি পলিসিগতভাবে স্টেটের স্ট্রাকচারে হয় তাহলে যদি মানে একটা যেমন একটা রথ একটা যদি দুর্বল সারথি হয় সে হয়তো খারাপ চালাবে তাও অন্তত চলবে, হ্যাঁ মানে ভালো হয়তো আরো দ্রুত আরো ভালো চলবে সেটা ঠিক কথা, কিন্তু অন্তত সে হবে না। কিন্তু যদি রথটাই খারাপ হয় নাই চলে তো হাজার ভালো সারথি দিলেও তো চলবে না। সিস্টেমটা নিয়ে উনি কথা বলছেন যে সিস্টেম এভাবে হবে, ব্যক্তিভেদে কম বেশি হতে পারে। সো হানফি উড গ্যাম্বল অন দ্য গ্রেটার অডস এগেনস্ট হ্যাভিং মেনি ব্যাড রুলার্স হু অ্যাবিউজ পাওয়ার। কাজেই কোন শাসক এসে পাওয়ার অ্যাবিউজ করবে সেটার ভয় না করে উনি মনে করছেন এক ধরনের জুয়া খেলা, হ্যাঁ দাবা খেলা, যে আমি মানে পাওয়ারকে জোর দেব নাকি আমি যেটা উল্টোটা বলবো যে পাওয়ারলেস ললেস এক ধরনের স্টেটকে আমি বলবো। দ্য থিওরি অফ দ্য রুলার্স পজিশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্টস অফ statecraft which Hanfi discuss in greater detail in this book. কারণ এই বিষয়টা যে এই যে রুলারের যে গুণাবলী, দ্য রুলার অফ স্টেট ক্যান কমান্ড ওবিডিয়েন্স অ্যান্ড ইস্যু ইন্টারনাল অর্ডার, এটা কিন্তু রিমাইন্ড করছে চাণক্যের অর্থশাস্ত্র, পরবর্তীতে ম্যাকিয়াভেলি, এগুলো কিন্তু সব একই লাইনের। ইফ ইউ লুক এট দিস মানে মনে হবে যে আমি ম্যাকিয়াভেলি মানে আমি আগেই বলেছি যে অনেক সময় যথাযথ ক্রেডিট দেওয়া হয় না ওরিয়েন্টাল এই যেগুলোকে কথাগুলোকে, অথচ কত আগে মানে ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা অনেক সময় মানে যথাযথ ক্রেডিট দেয় না ভারতীয় চাইনিজ ওরিয়েন্টাল রাইটারদের, কিন্তু কত আগে উনি এগুলো বলছেন যেটা প্রায় ইকুইভ্যালেন্ট টাইমে অর্থশাস্ত্র বলছে, কিন্তু সব ক্রেডিট যায় কিন্তু এমপিরিসিজম, ফিলোসফিক্যাল এমপিরিসিজম মানে সোশ্যাল সায়েন্সের এমপিরিসিজমের প্রথম এটাই যায় ম্যাকিয়াভেলি দিয়ে যে মডার্ন পলিটিক্যাল থিঙ্কিং, কিন্তু তা না। কিন্তু হানফি invariably he finds these historical cases testifying in favor of his, উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন যে এই পলিটিক্যাল ফিলোসফিতে এই ধরনের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ যেখানে গ্যাম্বলিং করেই মানুষ জিতে গেছে। তো এইটা একটা সিমিলারিটিও রয়েছে এই লিগালিজমের সঙ্গে কনফুসিয়ানিজমের। দ্য কনফুসিয়ান বিলিভ দ্যাট দ্য বেস্ট কিং রুলস বাই মোরাল ম্যাগনেটিজম, ইফ দ্য রুলার্স মোরাল ভার্চুস আর perfect, his subjects and neighboring states will themselves recognize him as their leader. Hanfi believed in rule by the magic of power. If the king's majesty is awe-inspiring, his subjects will obey without further ado. মানে উনি মোরাল পাওয়ার বলেছেন, তিনি আলাদা পাওয়ার বলেছেন মানে এক ধরনের গ্র্যান্ডিওর দিয়ে। When the laws are complete, the people will know what to do without the need for the ruler to make any move. মানে রুলার সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে তা না, মানে তার লয়ের এনফোর্সমেন্ট দিয়ে কাজ করবে। তো এইভাবে আসলে আমরা মোটামুটি ভাবে তার মানে ফিলোসফিক্যাল আইডিয়া বুঝে যাচ্ছি। হ্যাঁ, খুব বেশি আমি আর যাব না, আমরা শেষের দিকে চলে আসছি। দ্য হার্সনেস অফ হানফিজ realism appealed to the power-hungry rulers of the states embroiled as in a bloody political struggle. It also impressed a seasoned legalist Hanfi, like Hanfi himself. মানে এক ধরনের খুব জোরালো মানে হার্স এক ধরনের লিগালিস্টিক একটা অ্যাপ্রোচ ওনার, যেটা যারা খুব পাওয়ার হাংরি রুলার তাদেরকে খুব অ্যাট্রাক্ট করেছিল। দিস ট্রু the authority of the ruler in Hanfi's own theory had to be so absolute and infinite that to approach the ruler with any kind of advice was a dangerous undertaking at best. মানে ওনার কথা মতো, উনি তো জ্ঞানী লোক, ওনার কথা মতোই কিন্তু রুলারকে উপদেশ দিতে যাওয়া খুব ডেঞ্জারাস, কারণ রুলার তার ল দিয়ে চলবে এটাই তো বলছেন উনি। হ্যাঁ, এই জন্য তার নিজেই আসলে নিজের কন্ট্রাডিক্টরি এক ধরনের মানে বিষয় বলতেছেন, এবং তার ফ্রাস্ট্রেশনও বলেছে একটা চ্যাপ্টারে। তবে চ্যাপ্টার 9 মেক্স অ্যাম্পলি ক্লিয়ার দ্য লিগালিস্ট ক্যারিয়ার ওয়াজ এ প্রিকেরিয়াস অন। হানফিজ থিওরিজ মেড হিম এক্সট্রিমলি আনপপুলার অ্যামং দ্য আদার কান্ট্রিজ, কারণ তার কান্ট্রিকে অত্যন্ত পাওয়ারফুল উপদেশ দিয়ে দিচ্ছে রুলারকে, তো অন্য যারা তারা খুবই অখুশি হয়েছিলেন। হি কনস্ট্যান্টলি রিস্ক অফ অফিসিয়াল এক্সিকিউশন অর সিক্রেট অ্যাসাসিনেশন, মানে যতই উনি পপুলার হচ্ছেন তখন যেহেতু উনি ওনার মানে
স্টেটকে পাওয়ারের জন্য এভাবে ইনফ্লুয়েন্স করছে, অন্যরা তাকে অ্যাসাসিনেট করা অথবা সিক্রেটলি এক ধরনের অফিসিয়াল, অনেক সময় অফিসিয়ালে তার মানে ধীরে ধীরে তার ফিলসফির পাওয়ারকে ভয় করছে, অফিসিয়াল এক্সিকিউশনের কথাও ভেবেছে অনেকে। Hanfi's own life bore tragic witness to these observations. According to the biography written by the Han Dynasty historian Suzma Qian, Hanfi's works became known to the ruler of the state of Qin, who harbored ruthless political ambitions. মানে CHIN, চীন বলে একটা স্টেট ছিল ওখানে তখন, যাদের খুব রুথলেস পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল তার। তো হানফিজ ওয়ার্কসটা তিনি ভালো করে জেনেছেন। দ্য ট্রিটিজ caught the fancy of this aggressive ruler and he sought Hanfi's services so desperately that a siege of the state of Han by Qin soldiers was ordered. মানে যেহেতু হানফিকে নিয়ে আসতে হবে তার ওখানে, ওকে আনা যাচ্ছে না, চীনকে সিজ করে অবরোধ করে ওখান থেকে হানফিকে ধরে আনার জন্য একটা পুরো স্টেটকে, মানে হান স্টেটে ছিল, সে হান স্টেটকে অবরোধ করেছে এই চীনের। দ্য ডিফিটেড রুলার অফ হান সারেন্ডার্ড হানফি, তাকে হানফিকে ওই চীনের রুলারের কাছে সুমা চিয়ানকে দিয়ে দিয়েছে। এবং বাট দ্য আইরনি অফ হিস্ট্রি ফাউন্ড its agent in a man named Li Xiu, who was Hanfi's schoolmate and fellow. মানে ওইখানে আবার আরেকজন ছিল তার স্কুলমেট আর ফেলো, যে ওই রাজ্যে ছিল। লিগালিস্ট but somewhat inferior to Hanfi in his intellectual achievement. At this juncture, Li Xiu had been advising the ruler of Qin for some time already. তার ক্লাসমেট একজন অলরেডি তাকে অ্যাডভাইস করছিল চীনের ওই রাজাকে। Fearing that the arrival of Hanfi in the Qin court would spell his political death, Li Xiu slandered Hanfi in front of Qin's ruler and forced in order to demand Hanfi's suicide. মানে এটা অ্যাকচুয়ালি মেরে ফেলেছে কিন্তু সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। Hanfi, so history tells us without further explanation, duly drank poison. He never served in the court of Qin. ও না, তাকে এমন ষড়যন্ত্র করেছে যে দিয়ে অর্ডার পাশ করতে বাধ্য করেছে যে সে চীনের মানে রাজার এগেইনস্টে কোনো ষড়যন্ত্র করেছে বা স্টেটের করে তাকে পয়জন ড্রিঙ্ক করতে বাধ্য করেছে, মানে সুইসাইড করতে বাধ্য করেছে। হানফি ডাইড বাট দ্য স্কুল অফ পলিটিক্যাল থট দ্যাট ওয়েন্ট আন্ডার হিজ নেম লিভড অন। মানে হানফি নিজে মারা গেলেও তার চিন্তা কিন্তু প্রবহমান থেকে যায় এবং শক্তিশালী হয়ে যায়। and found a powerful exponent in the ruler of চীন। যদিও তিনি তার মারা যান চীন, কিন্তু এই রুলার অফ চীন কিন্তু এইটা তার বাস্তবায়িত করেছে। যেমন আমরা কি বলে চাণক্যেরটা যেমন অশোকের বাবা বাস্তবায়িত করেছিলেন, বা অশোক নিজে। তো এই ক্ষেত্রে aided by the shaming Liu Xun and having adopted a number of legalist measures, the state of Qin actually became a prosperous state with strong armies which conquered the whole of China in 221 BC. 221 খ্রিস্টপূর্বাব্দে উনি কিন্তু পুরা চায়না দখল করলেন, এই যে স্ট্রং আর্মি অ্যান্ড স্ট্রং অ্যান্ড প্রসপারাস স্টেট। এবং সেটা হানফির উপদেশ অত্যন্ত কাজে লাগলো এবং এস্টাবলিশ দ্য ফার্স্ট রিয়েলি অ্যানসিয়েন্ট এম্পায়ার নোন ইন চাইনিজ হিস্ট্রি। চীনা সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য বলতে যা বুঝি তা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে বাই হানফি, এবং সেই চীন সম্রাট। Even the Taoist element in Hanfi's system seemed to have been adored by the Qin ruler, absorbed by the Qin ruler, now the first Chinese emperor. He set up severe laws, burned the Confucian theoretical books, and buried useless scholars. যত তাত্ত্বিক বইটই ছিল, কনফুসিয়ানের অনেক বই পরে নানানভাবে উদ্ধার হয়েছে, কিন্তু উনি সব পুড়িয়ে ফেলেছেন এবং স্কলারদেরকেও অনেক সময় কিল করেছেন এবং উনি সিভিয়ার ল গুলো তৈরি করেছেন। করার পরে দেন when he felt that his empire was being governed by quite smoothly and efficiently, he turned to search for the drug of longevity and material enjoyment, trusted his country to a rule by non-activity. মানে ওই যে বলেছিল হানফি যে তুমি রুল তৈরি করবা
ইমপ্লিমেন্টের ব্যবস্থা করবা, কোনো মানে জ্ঞানী ব্যক্তি আর কোনো কিছু তোমার লাগবে না, তুমি তখন নন অ্যাক্টিভিটি দ্বারা, হ্যাঁ, মানে সিস্টেম অপারেট করবে, তোমাকে ব্যস্ত থাকতে হবে না। হ্যাঁ, তো উনিও সেই উপদেশ ফলো করে সিভিয়ার রুল, জ্ঞানী ব্যক্তি টেক্তি নাই, ফ্রিডম অফ ব্যক্তি, ওগুলো সব কিছু বাদ, বই পুড়ায় ফেলছেন, থিওরিটিক্যাল বুকস দিয়ে উনি ল পাস করে দিয়ে গভর্ন বাই, মানে স্মুথলি স্টেট সেট করে দিয়ে উনি অমরত্বের লংজিভিটি, আরো কিভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায় তার ওষুধের সার্চ করেছেন এবং ম্যাটেরিয়াল এনজয়মেন্ট করেছেন এবং বলছেন যে নন অ্যাক্টিভিটি দ্বারা স্টেট মানে রুল করেছেন। তো আমি আগেই বলেছি যে এর মাঝে খুব একটা এপিস্টেমোলজি নাই, আবার চায়নার এপিস্টেমোলজি নাই বললেও এটা একটা এপিস্টেমোলজি, যে তারা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড নিয়ে কিভাবে এটা সংগঠিত করবে সেই বিষয় নিয়ে তারা চিন্তিত ছিল। থিওরিটিক্যাল ইস্যু এনে যে এপিস্টেমোলজি, সেগুলো তারা খুব একটা করতো না। ইন এ ওয়ে দে আর মোর এম্পেরিক্যাল, যদিও তাদের মধ্যে ইউনিভার্সাল লাভের কথা কেউ বলেছে, কেউ মোরালিটির কথা কনফিউসে বলেছে, বাট ইন জেনারেল চায়না ইজ বেসড অন ভেরি ভেরি ওয়ার্ল্ডলি থিঙ্কিংস, মানে মেটাফিজিক্যাল বা আদার বিষয়গুলো নিয়ে তাদের চর্চা খুব বেশি নাই। আর হানফি তো অ্যাবসলিউটলি পলিটিক্যাল ফিলোসফি, যেটা কখনো কখনো ভেরি ক্লোজ টু থিওরিটিক্যালি, ভেরি ক্লোজ টু চাণক্য, চারবাক কিংবা সফিস্ট, এমনকি ইন সাম কেসেস মানে ইকোনমিক ডিটারমিনিজম, মার্কসিস্ট তত্ত্ব, ইউটিলিটেরিয়ান তত্ত্বের সঙ্গে অনেক কাছাকাছি, অনেক ক্ষেত্রে রুল অফ লর ক্ষেত্রে ডেমোক্রেসির অনেক রুল অফ ল এর কাছে যায়, কিন্তু আবার বেসিক ডিফারেন্স হচ্ছে অ্যাবসলিউট কর্তৃত্ব অফ দি রুলার, হ্যাঁ, যেটা আবার কন্ট্রাডিক্টরি টু মডার্ন ডেমোক্রেটিক প্রিন্সিপল। এই হচ্ছে এক ধরনের আলোচনা। হ্যাঁ, আমরা শেষ করি তাহলে আজকে, আমরা আবার ব্যাক করব পশ্চিমে, মানে কি আমরা ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, ওইগুলোতে এখন আবার ব্যাক করব, মানে শর্ট অফ এ ইউরোপ মিডল ইস্ট মিলিয়ে আর চিন্তা চলে যাব নেক্সট ডেতে। ওকে।